তখন তারা চাইছে তারা পশ্চিম তীর তাদের কবজায় নেবে। পৃথিবীর কোন দেশ এই মুহূর্তে এই বিষয়টিতে রাজি নয়। তারপরও নেতানিয়াহুর পরিকল্পনা গ্রেটার ইসরায়েল। আমেরিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তোমার পরিকল্পনা তুমি ফাইল বন্দী করে রেখো, এটাকে ওপেন করো না। কারণ পুরো পৃথিবী এটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তুমি পুরো পৃথিবী বাদ দাও, তোমার মধ্যপ্রাচ্য অর্থাৎ আরব রাষ্ট্রের শক্তির যে জায়গাটি মধ্যপ্রাচ্যে, সেই জায়গাটি তোমার বিপক্ষে দাঁড়িয়ে গেছে। আমেরিকা বলছে তুমি যদি পশ্চিম তীর মানে ফিলিস্তিন, ওয়েস্ট ব্যাংক দখল করতে চাও, তোমাকে শুধু আরব নয় পুরো পৃথিবীর সামনে দাঁড়াতে হবে। আমেরিকার এই সুন্দর কথা বলার কারণ কি? আমেরিকা 2 বছরের অধিক সময় তাদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে সহযোগিতা করে এখন তাদের সামনে 360 ঘুরে গেল কেন? আমি আমার কয়েকদিনের লাইভে আমি ডিটেল আপনাদের এই বিষয়ে বলেছি, গত 2 দিন আগেও বোধহয় লাইভে বলেছি যে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প তিনি একটা বড় বিপর্যয়ের মুখে আছেন। এক, তার দেশের মধ্যে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে, প্রায় 70 থেকে 80 লক্ষ মানুষ নেমে গেছে। দ্বিতীয় বিষয়টি হলো আমেরিকা একটা বিশাল ঋণের বোঝা কাঁধে নিয়ে হাঁটছে। আমার পূর্বের লাইভে আমি বলেছিলাম, গত 2 দিন আগের লাইভেও বলেছি, 37 থেকে 38, কেউ কেউ বলছেন প্রায় 40 ট্রিলিয়ন, ধরেন আমি ধরে নিলাম মাঝামাঝি 38 থেকে 40 ট্রিলিয়ন মার্কিন ডলার ঋণ আমেরিকার ঘাড়ে। এই ঋণ ক্রমান্বয়ে বাড়ছে। কি করবে আমেরিকা? আমেরিকা চলে গেল মধ্যপ্রাচ্য সফরে। সৌদি আরব, আরব আমিরাত, কাতার আমেরিকাকে বিশাল একটা অ্যামাউন্ট দিল। আবার ট্যারিফ যোগ করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন এখান থেকে একটা বড় ফায়দা লুটবেন, কিন্তু হয়ে গেল বিপরীত। দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিলেন ট্রাম্প, দিয়ে বললেন তোমাকে তোমার উৎসব সম্পর্কে আমি শুভেচ্ছা জানাতে ফোন করেছি। কি জানি দীপাবলি না কি বলে ওদের, সেই উৎসব হিসেবে ফোন করেছি। ভারতবাসীকে আমি শুভেচ্ছা জানাই, তুমি আমার বন্ধু ছিলে, বন্ধু আছো। কাকে বলছেন? নরেন্দ্র মোদীকে। কে? ট্রাম্প। তোমার জন্য পরামর্শ হলো তুমি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জড়াইও না, আর তুমি যদি চাও আমি তোমার ট্যারিফ কমিয়ে দিতে পারি। নরেন্দ্র মোদী বললেন আমি রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছি এবং আমি চাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হোক। কে বলছেন? নরেন্দ্র মোদী। ডোনাল্ড ট্রাম্প খুশি হলেন এবং সোশ্যাল মিডিয়াতে বললেন নরেন্দ্র মোদী যে দুঃখিত, ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া বললেন যে নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে এবং তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে আমেরিকার পাশে আছেন, তাই তিনি বিভিন্ন বিষয়ের উপরে ট্যারিফ কমাতে রাজি হয়েছে। কে? আমেরিকা। কেন আসলে বিষয়টি? ভারতের বাজার যদি বন্ধ হয়ে যায়, ভারতের সাথে আমেরিকার বাণিজ্যিক যে সম্পর্ক, এটা ডোনাল্ড ট্রাম্পকে অনেক বড় ধাক্কা দিয়েছে। ভালো করে খেয়াল করবেন, আমেরিকা যখন ভারতকে একটা বড় চাপে ফেললো, ভারত সেখানে ঘুরে দাঁড়ালো। এখান থেকে অনেক কিছু আসলে শেখার আছে। এখন ট্রাম্প মোদীকে ফোন দিচ্ছেন, দিয়ে তাকে আবার ম্যানেজ করছেন, আমার বন্ধু বলে সম্বোধন করছেন। কয়েকদিন আগে তারে ফটায় ফেলায়। এখন অর্থনৈতিক এই দৈন্য দশায় পড়ে আমেরিকা ভারতকে ফোন দিয়ে তার বন্ধু সম্বোধন করেন। পাশাপাশি এটিও বলেন পাকিস্তানের বিরুদ্ধে যেন ভারত যুদ্ধে না জড়ায়। এখন বিষয়টা হলো কেন আসলে ডোনাল্ড ট্রাম্প ইউটার্ন নিচ্ছেন? কেন ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রীকে ইসরায়েলে পাঠিয়েছেন? তার সবগুলো কারণ হলো মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো কোনোভাবেই পশ্চিম তীর তাদের হাতে দেবে না, পৃথিবী উল্টে গেলেও দেবে না। এবং জানেন আরব ইসরায়েল যুদ্ধ বেঁধেছিল কয়েক দফা এই পশ্চিম তীরকে ঘিরে বা ফিলিস্তিনকে ঘিরে। আমেরিকা বলছে আমরা চাই দ্বিরাষ্ট্রিক সমাধান থাকুক, কিন্তু তুমি যে দখলের প্ল্যান করছো এটা সম্ভব না, এটা হতে দেয়া যাবে না। আর তাই দখলদারদের সাথে তাদের
সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তুরস্কের এরদোয়ান সাহেব চলে এসেছেন ওমান, কাতার, কুয়েত সফরে, এবং এখানে তুরস্ক তার বাণিজ্যিক হাব, তার সামরিক হাব তৈরি করতে চাইছে। কূটনীতিকরা বলছেন তুরস্ক এই মুহূর্তে সিরিয়ার পাশে আরবের সমর্থন খুঁজছেন, অর্থাৎ সিরিয়া তো বিজয় লাভ করেছেন, এখন এই বিজয় বা এই স্বাধীনতা ধরে রাখার জন্য তুরস্কের তার আরব মিত্রদের সহযোগিতা প্রয়োজন। তো আরব মিত্রের সহযোগিতার জন্য তুরস্ক আরবদের সহযোগিতা করবেন, বিনিময় সহযোগিতা নেবেন। দেখা গেল সিরিয়া থেকে সিরিয়ার সামরিক বাহিনী, যারা এখন বর্তমান সরকারের সামরিক বাহিনী, তাদেরকে উন্নত ট্রেনিং এর জন্য সৌদি আরব তুরস্কে পাঠানো হচ্ছে, এবং সৌদি আরব তুরস্ক একজোট হয়ে সিরিয়াকে পুনর্গঠনে কাজ করছে। কেন? শত্রু যে আছে দখলদার, তাদেরকে বোঝানো যে আমরা আরবরা এক আছি বা আমরা মুসলিমরা এক আছে। এখন হলো বিষয় দ্বিতীয়টি, তুরস্ক এই মুসলিম বিশ্বে তাদের একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে চান, যাদেরকে দিয়ে তুরস্ক সিরিয়া শুধু নয়, একটা ইউনিটি তৈরি করতে পারেন প্যালেস্টাইনের পক্ষে। যেমন গত 2 বছরের অধিক সময় তুরস্ক নেপথ্যে কূটনৈতিক ত্রাণ দিয়ে সহযোগিতা করলেও সামরিক সহযোগিতা করতে পারেনি ফিলিস্তিনকে। তার প্রধান কারণ, আরো একটি রাষ্ট্র তুরস্কের পক্ষে দাঁড়ায়নি। বারবার তুরস্ক বললেও আরবরা এগিয়ে আসেনি। যেহেতু যুদ্ধবিরতি হয়েছে, তুর্কিরা এখন গাজাতে প্রবেশ করেছে, এখন গাজার দায়িত্ব এক প্রকার তুর্কিদের হাতেই দেখতে পাচ্ছি। তারা ত্রাণ দিচ্ছে, পানি দিচ্ছে, মানবিক সব প্রকার সহযোগিতা তুর্কিরা করছে, ওষুধ থেকে শুরু করে সব। এবার তুর্কির সেনারা ঢুকবে কোথায়? গাজাতে। তো এটার জন্য এখন সবাই অপেক্ষা, কিন্তু নেতানিয়াহু তো চরম ভাবে বিরোধিতা করে গেছেন, কিন্তু ঢুকবেন, যে কোনো নামই হোক তুর্কিরা ঢুকবেন, সেটা জাতিসংঘের আন্ডারে হোক, সেটা কোনো কোয়ালিশনের আন্ডারে হোক, কোনো ফ্রন্টের আন্ডারে হোক, যে কোনো ভাবেও তারা ঢুকবে। তো তুরস্ক এটাকে স্থিতিশীল একটা পর্যায়ে রাখতে কয়েকটা ফ্রন্ট, সিরিয়া ফ্রন্ট, গাজা ফ্রন্ট তুরস্কের সামনে, এবং ঐক্যের ফ্রন্ট, মুসলিম ঐক্যের ফ্রন্ট। এই জন্য তুরস্ক এখন সফর করছে মধ্যপ্রাচ্য, এবং এখান থেকে বাণিজ্যিকভাবে একটা বড় চুক্তির সম্ভাবনা যেমন আছে, তেমনি আরবদের সাপোর্ট তুরস্কের উপর আসার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তুর্কিরা তাদের সামরিক অস্ত্র বিক্রি করতে চাইছে আরবদের কাছে, অর্থাৎ একসঙ্গে রদ দেখা কলার আচার সবগুলোই একসাথে এরদোয়ান করতে চাইছে। তো এই এরদোয়ান শুধু মধ্যপ্রাচ্য নয়, তিনি তার দৃষ্টি ফিরিয়েছেন সুদূর বাংলাদেশে। কয়েক দফা থেকে বাংলাদেশের হাই অফিসিয়ালরা, ডেলিগেটরা তুর্কি সফর করেছে, সামরিকভাবে, বাণিজ্যিকভাবে কয়েক সেক্টরে। তুরস্ক বাংলাদেশে এখানেও একটি প্রযুক্তি নির্ভর শাখা তৈরি করতে চাইছে। তুরস্ক বাংলাদেশে অস্ত্র তৈরি, হাসপাতাল, বিভিন্ন বিষয় নিয়ে কাজ শুরু করেছে। তুরস্কের আসলে টার্গেটটা কি? তুরস্ক বুঝতে পারছে দক্ষিণ এশিয়াতে এই মুহূর্তে শক্তিশালী নেটওয়ার্ক হলো তাদের পাকিস্তান সামরিক দিক থেকে, কিন্তু ভৌগোলিক কারণে বাংলাদেশের অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ। তাই তুরস্ক বাংলাদেশকে সব রকম সহযোগিতার আশ্বাস দিচ্ছে। তুরস্ক বাংলাদেশকে গোপনে হোক, চুপিসারি হোক, বলছে যে তোমার প্রতিবেশী তোমার সবচেয়ে বড় শত্রু, তোমাকে সুযোগ পেলে ইউক্রেনের মতো, মানে ইউক্রেনকে যেভাবে রাশিয়া খাবলে খেয়েছে, তোমাকে গিলে খাবে। ইউক্রেনকে তো পশ্চিম দুনিয়া, পুরো পশ্চিমা দুনিয়া সাপোর্ট দিয়েছে, অস্ত্র দিয়েছে, ন্যাটো পাশে এসে দাঁড়িয়েছে, আমেরিকা পাশে এসে দাঁড়িয়েছে, তোমার পাশে কেউ দাঁড়াবে না। কারণ ভৌগোলিক কারণে হোক বা কূটনৈতিক কারণে হোক, তুমি একটা ট্র্যাপে বা গ্রিপে আটকে গেছো। কে বলছে? তুর্কি বাংলাদেশকে। বাংলাদেশ 54 বছরে ভারতের বলয়ের বাইরে কখনো পদক্ষেপ নিতে পারেনি। একজন চেষ্টা করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। এরপর না বিএনপি, না আওয়ামী লীগ, না অন্য কেউ ভারতের বিকল্প চিন্তা করে না। তবে ভারতের বিকল্প শক্তির পথে হাঁটছে একটি ইসলামিক দল, এবং এটি ভারতের গণমাধ্যম বলছে বাংলাদেশের জামায়াত ইসলাম বা ইসলামী শক্তি, তারা ভারতকে এড়িয়ে তুরস্ক, চীন, পাকিস্তান বলয়ে প্রবেশ করবে বা করতে যাচ্ছে, যে কারণে ভারতের মধ্যে ব্যাপক টেনশন শুরু হয়েছে। যখন বাংলাদেশের
সামরিক ডেলিগেটরা চীন, পাকিস্তান, তুরস্ক সফর করছে, তখন প্রতি মুহূর্তে ভারতের গোয়েন্দা বাহিনীগুলো প্রত্যেকটা বিষয় নজরদারি করছে। বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা সিস্টেম কেনার ব্যাপারে চিন্তা করছে, ফাইটার যুদ্ধ বিমান কেনার জন্য চেষ্টা করছে, যে ফাইটার জেটগুলো আসবে, জে-10C হোক, 7 থান্ডার হোক, যেটাই হোক, এই প্রত্যেকটা বিষয় ভারত পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশের অভ্যন্তরে ব্যাপক চাপ সৃষ্টি করছে। এবং চীন যখন লালমনিরহাটে একটি বিমান ঘাঁটির পরিকল্পনা করছে, গত 2-3 দিন আগে ভারত থেকে গুরুত্বপূর্ণ 4 জন গোয়েন্দা সামরিক অফিসার এসে সেই স্থান পর্যবেক্ষণ করে গেছে। এই যে বিষয়গুলো, এখন তুরস্ক বাংলাদেশকে নিয়ে যে পরিকল্পনাটি করছে, বাংলাদেশকে তুরস্ক বলছে তুমি একটি মহা বিপদের মধ্যে আছো, বাঘের খাঁচায় আছো, তো বাঘের হাত থেকে বাঁচতে হলে তোমাকে প্রতিরক্ষায় যা যা প্রয়োজন তুরস্ক সব দিতে চায়। তুমি কি নিতে প্রস্তুত? তোমার টাকা সংকট, টাকা লাগবে না, তুমি নাও, তুমি যখন যেভাবে পারো শোধ করো, কিন্তু তুমি তোমাকে রক্ষা করো, কারণ তোমার মধ্যেই আমার প্রায় 15-16 কোটি আমার জাতি ভাইরা রয়েছে, মানে মুসলিমরা রয়েছে। এরদোয়ান সাহেব ব্যাপকভাবে কাজ করতে চাইছেন বাংলাদেশে। তিনি ডক্টর ইউনূসকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন, কারণ ইউনূস কোনো রাজনৈতিক দলের ব্যক্তি নন, আবার তার সাথে আমেরিকার সম্পর্ক ভালো। আবার এই সময়টি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা আছেন ডোনাল্ড ট্রাম্প, যার সাথে এরদোয়ানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। অর্থাৎ তুরস্ক বাংলাদেশকে নিয়ে যে চিন্তাটা করছে, পরিকল্পনা করছে, এখানে আমেরিকা কোনো ভ্যাটো দেবে না, একমাত্র ভ্যাটো দেবে ভারত। পাকিস্তান তো ভ্যাটো দেওয়ার প্রশ্নই আসে না, চীনও ভ্যাটো দেবে না। আবার তুরস্ক বলছে তুমি যদি আমার কাছ থেকে কিছু নিতে চাও নাও, যদি না নাও চীন থেকে নাও, বাট তুমি নাও, তোমাকে রক্ষা করো। ভারত বলছে যদি বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, চীন বলে প্রবেশ করে, তাহলে আমরা বাংলাদেশকে ইউক্রেন বানিয়ে দেব। ব্যাস, তাদের মুখোশ উন্মোচন হয়ে গেল। এখন এই যাত্রায় এরদোয়ান সরকার বাংলাদেশকে বড় বড় অফার করছে। চীনে আমাদের একটা ডেলিগেট সফরে গেছেন, আমাদের একের পর এক সফর চলছে। কি কিনবে বাংলাদেশ? কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এরাও এখন তৎপর বাংলাদেশকে সামরিকভাবে আরো উপরে নিতে, কিন্তু কোনো একটি জায়গায় বাধা সৃষ্টি হয়ে আছে। এখন এই কোনো একটি জায়গায় যে বাধাটা সৃষ্টি হয়ে আছে, এই বাধাটা কাটবে কে? এই বাধাটা কাটতে পারছে না, কারণ রাজনৈতিক অস্থিরতা তৈরি করে রাখছে আবার দিল্লি। কিভাবে? বাংলাদেশে তাদের পুশিং করা পলিটিশিয়ানরা মামুলি মামুলি ইস্যুতে তারা রাজনীতির মাঠ গরম করে রাখছে। যদি এরদোয়ান সাহেব এই মুহূর্তে না পারেন, আগামীতে নির্বাচিত সরকারের সাথে বড় রকম সামরিক চুক্তি করতে পারবেন না। কারণ যদি ইসলামী শক্তির বিপরীতে কোনো শক্তি ক্ষমতায় বসে, ধরে নেবেন তারা ভারতের বলয়ে প্রবেশ করবে। তো ভারতের বলয়ে প্রবেশ করলে ঠিক 54 বছরে বাংলাদেশের কাছে যে ধ্বজভঙ্গ কয়েকটা ফাইটার জেট আছে, এর বাইরে কিছু নেই, এরকমই থাকবে। তাহলে এখন করণীয়টা কি? করণীয়টা হলো তুরস্কের পরিকল্পনা এগুতে হবে। দেখেন, তুরস্ক লাস্ট 15-20 বছরে যতগুলো যুদ্ধ করেছে, একটা যুদ্ধে পরাজিত হয়নি। এক, তুরস্ক যার বন্ধু হয়েছে তাকে কখনো পিঠ দেখায়নি, বুক দেখিয়েছে তো বুক। তুরস্ক যার জন্য মাঠে নেমেছে শেষ পর্যন্ত লড়েছে, যেমন সিরিয়া, এক যুগ টানা লড়াই করে শেষ পর্যন্ত তাদের স্বাধীনতা এনে দিয়েছে। সব দেশের নাম বলা দরকার, তুরস্ক নিয়ে আমি যতগুলো কথা বলছি মিলিয়ে দেখেন যে একটা ভুল বলেছি কিনা। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আমাদের বাংলাদেশে যারা ক্ষমতায় থাকেন তারা বাংলাদেশকে সবসময় ভারতের করগ্রাহ্য করে রেখেছেন, বানিয়ে রেখেছেন, বাংলাদেশকে তাদের জিম্মায় রেখেছেন, কিন্তু রাজনীতির মানে কিন্তু ক্ষমতার জন্য। বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে যদি আমরা একটু ডেকে ক্লাস নেই, দেখা যাবে বহির্বিশ্ব নিয়ে তাদের কোনো ভাবনাই নেই, যে বহির্বিশ্ব কি চিন্তা করছে। তাদের কথা একটাই, ক্ষমতা চাই, ক্ষমতা চাই, ক্ষমতা চাই। এই ক্ষমতা চাইয়ের জন্য তারা একটি কাজই করেন, কাকে খুশি করলে ক্ষমতা পাওয়া যাবে।